EA Sports. It's in the game. প্রাইভেটে যারা পড়ে তারা মেধাবী না। মেয়েরা কিছু পারে না, like they don't even know the difference between BUET and like a private university or whatever. তার মতো আপনি নিশ্চয়ই সারাদিন গেম খেলেন। মানুষের কাছে শুনছি যে এই ফিল্ডে চাকরি বাজার বাড়তেছে। পাইথনই সবার সেরা, পাইথনই সবচেয়ে জোস ল্যাঙ্গুয়েজ। সি সি প্লাস এগুলো দিয়ে প্রোগ্রামিং করা মানে না, এগুলো অনেক ব্যাকডেটেড। আমার যেহেতু কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল না প্রোগ্রামিং রিলেটেড, সো আমার একটু কষ্ট হয়েছে আর কি। আই এম নট গুড এনাফ। প্রোগ্রামিং ব্যাপারটাই আসলে ধরতে খুব কষ্ট ছিল। থিওরি শিখে তো সফটওয়্যার ডেভেলপার হওয়া যায় না। মন বসে না পড়ার টেবিলের দ্বিতীয় এপিসোডে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নওরিন আনোয়ার জয়িতা আপু। তো জয়িতা আপু পড়াশোনা করেছেন বাংলাদেশের বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। তারপর উনি দেশে ভিজার্ড, আইবল এই সফটওয়্যার ফার্মগুলোতে দীর্ঘদিন চাকরি করেছেন। তারপর উনি চলে যান কানাডায়। কানাডায় উনি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে মাস্টার্স করেন। তারপর আরো কয়েকটা কোম্পানিতে উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তারপর ফাইনালি উনি এখন যেখানে কাজ করছেন সেই কোম্পানির লোগো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছে আর কি। EA Sports. It's in the game. সেটা হচ্ছে ইএ স্পোর্টস। সো ইএ স্পোর্টস এ কাজ করছেন জয়িতা আপু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আপু আপনাকে স্বাগতম এই প্রোগ্রামে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো আমাদের এই সবার পছন্দের কোম্পানিতে আপনি কিভাবে গেলেন? আমার আসলে এরকম কোনো প্ল্যান ছিল না, আমি প্ল্যান ওয়াইজ কোনো কিছুই করিনি। বুয়েটে চান্স পাওয়ার পরে প্রথম চয়েস কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেওয়ার উদ্দেশ্য ছিল, মানে মানুষের কাছে শুনছি যে এই ফিল্ডে চাকরি বাজার বাড়তেছে, চাকরি পাওয়া সোজা হবে, এজন্যই কম্পিউটার সায়েন্স দেয়া। বুয়েটে ভর্তি হওয়ার আগে আমার প্রোগ্রামিং রিলেটেড আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সো বুয়েটে ভর্তি হওয়ার পরেই প্রথম আর কি কম্পিউটার নিয়ে নাড়াচাড়া করা শুরু হয় আর কি। তারপরে চাকরি করে আমার আসলে বাইরে মাস্টার্স করাটাও কি বলবো, ওটা ঠিক আমার উদ্দেশ্য ছিল না। বাইরে আসাটাই আসলে মোস্টলি উদ্দেশ্য ছিল। আমার কোনো একাডেমিয়াতে যাওয়ার কোনো প্যাশন বা ওরকম কিছু ছিল না। আমি যখন ইউবিসিতে অ্যাপ্লাই করি, আমি অ্যাপ্লাই করছিলাম মাত্র দুইটা ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ সাসকাচুয়ান আর ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া। সাসকাচুয়ান থেকে আমাকে রিজেক্ট করে দেয়, ব্রিটিশ কলাম্বিয়াতে চান্স পাই। ব্রিটিশ কলাম্বিয়ার কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট, ওদের প্রসেসটা একটু ডিফারেন্ট ফ্রম আদার ইউনিভার্সিটিস। এখানে তোমার অ্যাপ্লাই করার সময় ইউ ডোন্ট নিড টু হ্যাভ এ সুপারভাইজার, লাইক কারোর সাথে আগে থেকে কথা বলার দরকার পড়ে না। আমার অ্যাপ্লাই করার রিজন এটাই একটা ছিল। আরো একটা কারণ ছিল হচ্ছে কানাডায় অ্যাপ্লাই করছি যাতে জিআরই দিতে না হয়। আমি ভেরি লেজি পারসন, জিআরই তে মানে ওই সময়টা দেওয়ার ইচ্ছা ছিল না, তাই আমি শুধু কানাডাতে অ্যাপ্লাই করছিলাম। তারপর ইউবিসিতে হওয়ার পরে ইউবিসি প্রসেসটা হচ্ছে ফার্স্ট ইয়ার ইউ টেক মেনি কোর্সেস, তারপর বিভিন্ন প্রফেসরদের সাথে যোগাযোগ করে যদি চাও তাহলে রিসার্চ অপশনে যেতে পারো, আর যদি না চাও ইউ ক্যান টেক মোর কোর্সেস অ্যান্ড অ্যাট দি এন্ড একটা লিটারেচার রিভিউ লিখতে হয় and you get your funding from teaching assistants. So that's what I did. I found out that research is not my cup of tea. So I just wanted to finish my master's and like just get into a job. So that's what I did. তারপর মাস্টার্স কমপ্লিট করার পরে আমি যে কোম্পানিতে জয়েন করি, এটা হচ্ছে ভ্যানকুভার বেসড একটা কোম্পানি ছিল, নাম হচ্ছে সিম্বা। ওরা কাজ করে হচ্ছে ODBC, JDBC ড্রাইভার নিয়ে, লাইক ডেটাবেস কানেক্টরস। I can tell more like if you're interested later. So ওখানে জব করার সময় আমি 2 বছরের একটু বেশি ছিলাম। আমি যেটা ফিল করছি করার সময় যে আমার মনে হয়েছে যে আমি একটা বেশ নিশ মার্কেটে আছি, আমার ক্যারিয়ার গ্রোথের অপরচুনিটি কম হয়ে যাচ্ছে আমি যেই ফিল্ডে কাজ করতেছি। সো ওই সিম্বা কোম্পানি যেটা ছিল ওটা আরেকটা কোম্পানি অ্যাকুয়ার করে। ওইটার সময় সিম্বার যে ওল্ড যে
যারা কাজ করতো অনেক বছর ধরে, 10-15 বছর ধরে, তারা আরেকটা কোম্পানি ওপেন করে। সো সেখান থেকে ওখানকার সিইও আমার সাথে যোগাযোগ করে যে তারা খুঁজতেছে ডেভেলপার, আমি ইন্টারেস্টেড নাকি। ওই কোম্পানিটা ছিল সার্ভিস বেসড কোম্পানি, সো দে ওয়ার্ক লাইক অ্যাজ এ কন্ট্রাক্টর ফর ডিফারেন্ট আদার কোম্পানিজ। সো আমার মনে হয়েছিল যে এখানে গেলে হয়তো আমি বিভিন্ন নতুন জিনিস শেখার অপরচুনিটি পাবো, আমার ক্যারিয়ার গ্রোথ ভালো হবে আর কি, নতুন নতুন স্কিল সেট শিখতে পারবো। বাট জয়েন করার পরে যেটা দেখলাম যে কোম্পানিটার যেহেতু যে ওল্ড এমপ্লয়িরা ছিল তারা সিম্বার ছিল, সো তাদের কাজও মোটামুটি সেম, লাইক ওই ডেটাবেস রিলেটেড। সো লাইক আই ওয়াজ গেটিং বোর্ড বেসিক্যালি। সো ইয়েতে আসার মানে একজন রিক্রুটার আমাকে LinkedIn a message দেয়, so like I was like, if that sounds like a good opportunity, why not, let's try it. So তারপর তো এটা ইন্টারভিউ প্রসেসের থ্রুতে গেলাম, দেন জয়েন করলাম। আমি যেই টিমে আসি, ইটস নট এ গেম টিম। আমি হচ্ছে ওদের ডেস্কটপ ক্লায়েন্ট লাইক অরিজিন, ওই ক্লায়েন্ট নিয়ে কাজ করি। আমি C++ সাইডে কাজ করি। সো লাইক আমার প্রিভিয়াস আমার যেই এক্সপিরিয়েন্স ছিল, যে স্কিল সেট ছিল, সেগুলো ওদের সাথে ম্যাচ করে। আর ওদের সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে যে ইয়েতে বিভিন্ন টিম আছে, লাইক and there are opportunity to like go into different teams if I'm not like satisfied with my current team. So আরো যেহেতু বড় কোম্পানি, সেজন্য আরো মনে হয়েছে যে আমার যদি ক্যারিয়ার গ্রোথের অপরচুনিটিটাও বেশি হবে। So that's why like I got the opportunity, I just took it. So that's about it. আচ্ছা, আউট অফ কিউরিসিটি, আপনি যেহেতু গেম কোম্পানিতে কাজ করেন, তার মতো আপনি নিশ্চয়ই সারাদিন গেম খেলেন, তাই না? যে গেম কোম্পানিতে চাকরি করতে হলে আসলে ভালো গেমার হইতে হবে। তো আপনি আসলে এত গেম খেলা মাঝখানে কাজ করার সময়টা পান কোথায়? So that's the interesting thing. সবাই খুব জিজ্ঞেস করে আমাকে এটা, মানে আমার গেম নিয়ে আসলে কোনো ইন্টারেস্টই নাই আসলে। মানে আমি গেম খেলি না বলতে গেলে, ওই বাচ্চাকালে খেলতাম যা স্কুল কলেজে, স্কুল কলেজের পরে আমি কম্পিউটার পাইছি, তখন যে খেলতাম হাউস অফ দি ডেড, তারপর যে ভিকপ, ভার্চুয়াল কপ, রোড র্যাশ, হারকিউলিস, লাইক দ্যাটস অল মাই লাইক গেম এক্সপিরিয়েন্স। তারপরে বড় হয়ে বুয়েটে উঠে তারপরে মানে পরে গিয়ে আমার আর গেম খেলা হয়নি। আমার না ওই পেশেন্সটাই নাই, আমি গেম খেলতে পারি না। আমার মধ্যে ওই কম্পিটিটিভনেসটাও নাই, আমার ওই পেশেন্সটাও নাই যে একটা স্টেজ শেষ করে গেম খেলে নেক্সট স্টেজে যাইতে হবে, আমি পারি না আর কি। যাই হোক, আমি যখন ইয়েতে জয়েন করি, ওরা আমি এই কোশ্চেনটা রিক্রুটারকেও জিজ্ঞেস করছি, আমি কিন্তু গেম খেলি না, মানে is that a problem? They say no, that's not a problem, কারণ আমি যেই টিমে কাজ করতেছি it's not really game related, but we do work with games, কারণ client needs to talk to the games, so there are like different SDKs applied within the client that talks to different games, but like that's a different thing. You don't really need to know like how to play games, and also like there are other teams in EA, like backend server, they have like a big like whole lot different team that does all the backend services and stuff. So game play karata, it's not necessary unless you are in a game team, that you have to have that passion. But I guess you need to have that passion, like since you are a employee of a game company, but yeah, I don't really have that to be honest. অনেকে আসলে হেজিটেট করে যে একটা গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে আমি যদি চাকরি করি তাহলে আমার আসলে প্রচুর গেম খেলতে হবে, আমার আই হ্যাভ টু বি এ গুড গেমার। তো আপনি বলতেছেন যে এটা ভালো গেমার হওয়া ছাড়াও গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করা সম্ভব, মানে আর কি কি রোল আছে যেখানে যে কেউ যদি গেমার নাও হয় সে ওখানে কাজ করতে পারবে? যেমন বললাম, আমি যে টিমে আছি এটার নাম লাইক হোল টিমের নাম হচ্ছে EX। ওরা মোস্টলি ধরো EA দুইটা সাবস্ক্রিপশন সার্ভিস আছে, লাইক অরিজিন and then like on PlayStation they have EA Access. So like এই পুরা সাবস্ক্রিপশন সিস্টেমের
কাজ লাইক ইএ এক্স এই টিমের কাজগুলা। তো তার মধ্যেও there are different teams, লাইক যেমন ধরো কেউ যদি ফ্রন্ট এন্ডে কাজ করে, তো EA.com দি ওয়েবসাইট, that's a huge thing. লাইক তারপরে ধরো আমি যেটাতে করি অরিজিন ক্লায়েন্ট, so it's just a client, like it's in C++. There's like an SPA, like that's like the UI, that's in like you need to know JavaScript for that, like or React and things like that. তারপরে এটা ছাড়াও আরো টিম আছে, তো যেমন ধরো যারা রিলিজের জন্য কাজ করে, ধরো তারপরে আমাদের রিপোজিটরি মেইনটেইন করতেছে বা লাইভ সার্ভিস ইস্যু এগুলা যারা দেখতেছে, সাপোর্ট টিম আছে। তারপরে আমি আরেকটা যেটা বললাম যে এর আরেকটা টিম আছে EADP, সো এরা হচ্ছে তোমার এর যত রকম ব্যাক এন্ড সার্ভিস আছে এগুলা ম্যানেজ করে। সো it's totally like a back end related, so like there are different teams, আমি জানিও না কত টিম আছে। আমার হাজবেন্ড যেমন ও ইয়েতে কাজ করে, ও EADP তে আছে, ওদের কাজ হচ্ছে ম্যাচ মেকিং। সো লাইক যে কোনো গেমে লাইক অনলাইন মানে লাইক মাল্টিপ্লেয়ার গেমে ম্যাচ মেকিং সার্ভিসটা ওদের কাজ। That's about like there are many different teams and like many different things you can do. There is also like I forgot about that, testers, like QA is a big thing, like QV, quality verification, that's a big team, like so. আচ্ছা, গেম ডেভেলপমেন্টের সাথে তো আসলে অ্যাকচুয়ালি গেম প্লে বানানো ছাড়াও আরো অনেক কাজকর্ম থাকে, যেমন অনলাইনে ম্যাচ মেকিং করা মাল্টিপ্লেয়ার গেমগুলোতে, যে কোন প্লেয়ারের সাথে কোন প্লেয়ার খেলবে। এই সিস্টেমগুলোতে তো আসলে একই টাইমে হাজার হাজার বা লাখ লাখ ইউজার মনে হয় একই সাথে অ্যাক্সেস করে। তো আপনাদের ফর এক্সাম্পল আপনি যেমন অরিজিনে কাজ করেন, তো এখানে তো অনেক ইউজার একই সাথে অ্যাক্সেস করে, সো এখানে সার্ভার লোড ব্যালেন্স করা আর হাবিজাবি অনেক কাজকর্ম থাকে। তো এগুলো আসলে আপনার ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে কিভাবে সলভ করেন? সার্ভিস বেসড ব্যাকএন্ডের কাজ সবগুলাই EADP থ্রুতে হয়, সো দে ইউজুয়ালি গিভ আস লাইক APIs and we talk through those APIs. So like client side, like basically that, so for example আমি আমার এক্সাম্পল দিতে পারি, আমি যেটা নিয়ে আপাতত কাজ করতেছি। সো অরিজিনে লাইক সোশ্যাল একটা সাইড আছে, so you can see your friend list, their status and you can chat with them. So আমি EADP এর একটা সার্ভিস নিয়ে কাজ করতেছি, যেই সার্ভিসের থ্রুতে আমি এই লিস্টটা পপুলেট করা, তাদের প্রেজেন্স স্ট্যাটাস দেখা, তারপরে তাদের এই প্রেজেন্স গুলা গেমের সাথে শেয়ার করা। So that's how like that system works. Like অরিজিনের একটা SDK আছে, সো যে কোনো গেম যদি অরিজিনের থ্রুতে ইনস্টল করতে হয়, সেই গেমগুলোতে ওই SDK-টা থাকতে হবে। সো ওরা গেমগুলো ওই SDK থ্রুতে কমিউনিকেট করে ক্লায়েন্টের সাথে, and then client communicate with the backend services, get the response and get it back to the games, like for just the social side of things, like from game থেকে যদি আমি দেখতে চাই কে আমার ফ্রেন্ড অনলাইনে আছে, so that's like how it works. আচ্ছা, গেমিং ইন্ডাস্ট্রির কোন জিনিসটা আসলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, যেটা হয়তো আপনি ট্রেডিশনাল কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফার্মে কাজ করলে ওই জিনিসটা হয়তো পাচ্ছেন না ওই জায়গায়? আমি তো বেশি দিন হয়েছে আসিনি, এখন আমি যে বলবো না যে আমি গেম ইন্ডাস্ট্রি নিয়ে আমি অনেক কিছু জানি, so like I don't know how to answer that question, but in general আমার টিমে যেটা মনে হয়েছে কাজ করে, যে আমি আপাতত লাইক অনেকগুলা টিমের সাথে কাজ করতে পারতেছি। আমার যেমন ধরো লাইক আমি কিছু একটা চেঞ্জ করলে অরিজিন ক্লায়েন্টে, দ্যাট affects like millions of users, so like আমি কিছু চেঞ্জ করলে আমাকে মেক শিওর করতে হবে it works, like I don't break anything. So like it's something I like আগে যেসব কোম্পানিতে কাজ করতাম, মানে যে খুবই ছোট ইউজ কেস গুলো খুবই ছোট ছিল, সো চিন্তার ধারাটা একটু চেঞ্জ করতে হয় কিছু চেঞ্জ করার আগে, যে like it can actually affect the millions of users. And so দর্শকদেরকে এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই আমাদের আগের এপিসোডের কথা। ওখানে কিন্তু আমাদের গেস্ট সোহাগ আল মামুন ভাই একই কথাই বলেছিলেন যে গেম ইন্ডাস্ট্রিতে আসলে কোয়ালিটি অ্যাসুরেন্স খুবই মেজর রোল প্লে করে, যে আমাদের আসলে একটা সিঙ্গেল বাগও থাকা যাবে না।
কারণ লাইক দ্যাট উড অ্যাকচুয়ালি এফেক্ট দ্য বিজনেস লাইক। আচ্ছা, এতক্ষণ তো আমরা আসলে গেম ইন্ডাস্ট্রির অনেক ভালো ভালো কথাবার্তা বললাম, তো গেম ইন্ডাস্ট্রির কি কোনো ডার্ক সাইড আছে যেটা আপনি লক্ষ্য করছেন কখনো, যে জিনিসটা আসলে ভালো না? মানে অনেক সময় শুনি, বাট ইয়েতে এখন এই কালচারটা না। আমি কিছু মানুষকে চিনি যারা যে ফিফা টিমে আছে, আমি আগে শুনতাম, মানে সবাই এটা জিজ্ঞেসও করতো যে ওখানে তো কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স নাই ইয়েতে, বাট লাইক এতদিন এই কিছুদিন কাজ করে যা মনে হয়েছে দ্যাটস নট ট্রু এনিমোর, like at least not in my team. Like I talk to like people in FIFA team as well, they also say so. Like usually like release ag diye like it gets a bit hectic, but other than that work life balance is pretty good right now. But like এমনিতে তো অনেক সময় শোনা যায় like ওই ডার্ক সাইড, ওইটাই যে অনেক সময় গেম ইন্ডাস্ট্রিটা যেটা হয় যে যারা গেমার তারা usually like they're pretty passionate about their work, so they use that in their advantages, so like they use them and then like they just throw them out like after the game is released. So that's something like that's a dark side in the game industry. There's a term for it, I forgot about the term. Like there's an episode in like Hassan Crunching. right yeah, like I didn't know about that before, I learned about that after like watching that. তার মানে আপনি গেম ইন্ডাস্ট্রির একটা ডার্ক সাইডের ব্যাপারে আপনি বাইরে থেকে জানছেন, কিন্তু আপনি এটা কখনো ফেসই করেন নাই। আমি তো আসলে গেম টিমেও না, সো আমার পক্ষে আসলে ইয়েটা বলা ঠিক না, আসলে নাই যে একেবারে। আচ্ছা, তাহলে দর্শকদের জন্য এখানে কিন্তু একটা লার্নিং পয়েন্ট আছে, যে কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রি সম্পর্কে লোকে যা বলে সবসময় বিশ্বাস করার দরকার নাই আসলে, কারণ এগুলো আসলে টিম ওয়াইজ অনেক ভ্যারি করে। যে কোনো কিছু খারাপ মানে হয়তো দুই একটা টিমে খারাপ হয়েছে, কিন্তু তার মানে এই না যে ওই ইন্ডাস্ট্রি সবকিছুই খারাপ বা ওই কোম্পানি সবকিছুই খারাপ, এগুলো আসলে ভ্যারি করে অনেক। আচ্ছা, যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে আমরা অনেক সময় দেখি যে ওয়ার্ল্ডে যে বড় বড় টেক জায়ান্টগুলো আছে, গুগল, ফেসবুক, যারা ট্রেডিশনালি ধরেন যে সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন একটা আমব্রেলা নিচে, যেটা হচ্ছে টিপিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলোতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লোকজনকে হায়ার করে নিয়ে যায়। যেমন বাংলাদেশ থেকে গুগল, ফেসবুক এই কোম্পানিগুলোতে ডিরেক্ট রিক্রুট হয় অনেক। তো এর বাইরে গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কি এরকম রিক্রুটমেন্ট হয়? আপনি জানেন যে হয়তো বা কানাডাতেই অন্যান্য দেশ থেকে হায়ার করে নিয়ে যাচ্ছে ডিরেক্ট স্টুডেন্ট, এমন কি হয়? জানা নাই ডিরেক্ট রিক্রুট করে নাকি, বাট লাইক আমি শিওর না, আমি আসলে জানি না, বলতে পারবো না। আচ্ছা, আমরা এখন আসলে টাইম ওয়েস্ট না করে আপনার আন্ডারগ্রেড লাইফে চলে যাই, বাংলাদেশের বুয়েটে। তো আপনি তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলেন বুয়েটে, তারপরে আপনি যে 4 বছরের যে ব্যাচেলার্স, কখন কিভাবে নেভিগেট করছেন, কোন বছরে কি শিখছেন, কোন স্কিল গেইন করছেন, কি কি প্রজেক্ট করছেন, এগুলো সম্বন্ধে যদি একটু বলতেন। আন্ডারগ্রেডে আমার শুরুতে আমার খুব লাইক কি বলবো, একটু আমার যেহেতু কোনো প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল না প্রোগ্রামিং রিলেটেড, সো আমার একটু কষ্ট হয়েছে আর কি লাইক শিখতে শুরুর দিকে, বাট আই এনজয়েড ইট, লাইক কোডিং আমি এনজয় করছি, সো লাইক দ্যাট হেল্প লেটার, লাইক সিন্স অনেকেই দেখতাম আর কি যারা কোডিং ঠিক এনজয় করতো না। আমার এই জিনিসটা একটা মনে হয় যে আমরা যখন কোনো একটা ইঞ্জিনিয়ার লাইক ফিল্ড চুজ করি, মানে চুজ করার অপশনটা খুবই কম, লাইক কেউ যেটা পায়, যেই ডিপার্টমেন্টে তারা অ্যাডমিট হতে পারে আর কি, সেটাতেই তাদের যাইতে হয়। লাইক এখানে কোনো চুজ করার আসলে অপশনটা কম, যে আমি যেই জিনিসটা পছন্দ করি আমি সেটাতেই যাবো। সো অনেকের ক্ষেত্রে এটা হইতে দেখছি যে তারা ঠিক খায় নিতে পারে না আর কি, অনেক সময় এটা অনেক কষ্ট হয়। বাট আমার শুরুর দিকে ওইটা একটু কষ্ট হয়েছিল, বাট পরে গিয়ে এনজয় করছি। প্রথম ফার্স্ট ইয়ারে ছিল না সেকেন্ড ইয়ারে ছিল ভুলে গেছি, মানে সি প্লাস প্লাস আর জাভা যখন শিখতে শুরু করলাম, তারপর আমি সি দিয়ে গ্রাফিক্স.সি দিয়ে মাইনসুইপার গেম বানাইছিলাম, মনে আছে, ওটা বেশ মজা ছিল। সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট ছিল, আমাদেরকে অ্যাকচুয়ালি যে একটা কোম্পানির সাথে যে তাদের সাথে যোগাযোগ করে ওই প্রসেসটা জানতে হতো, যে কাস্টমারের সাথে কিভাবে কথা বলতে হয়, তাদের থেকে রিকোয়ারমেন্ট নিতে হয়, তারপর সেটাকে কিভাবে একটা প্ল্যানে দাঁড় করাইতে হয়। সেটাও একটা ভালো প্রজেক্ট ছিল। পরে আর কি 4th ইয়ারের দিকে এসে
আমাদের যখন মেজর চুজ করার টাইম আসে তখন অনেকে লাইক এআই এর দিকে যায়, আমি আসলে যাইনি, আমি জানি না আমি কেন জানি, যাওয়া উচিত ছিল মনে হয়, ভুল করছি। আমি মাল্টিমিডিয়া একটা কোর্সের দিকে ওদিকে নিয়েছিলাম, তারপরে থিসিসও করি নাই, আমি করছিলাম প্রজেক্ট বেসড, তখন লাইক অপটিক্যাল ক্যারেক্টার রিডার, লাইক বাংলা অপটিক্যাল ক্যারেক্টার রিডার, এটার উপরে কাজ করছিলাম। সবচেয়ে অনেক সেকেন্ড ইয়ারটা মনে হয় টাফেস্ট ছিল, যখন লাইক অনেক কিছু ছিল, লাইক সি প্লাস প্লাস, জাভা, ডেটা স্ট্রাকচারস, অ্যালগরিদমস, লাইক অনেক কোর্স ছিল, লাইক যেখানে জানার অনেক কিছু বাট সময় অনেক কম। সো ওই টার্মটা অনেক কঠিন ছিল মনে হয়েছে, বাট এমনিতে তারপরে তো খারাপ যায়নি। আচ্ছা আপু, ইন্টারেস্টিং পার্ট আপনি মেনশন করলেন একটা পর্যায়ে যে আপনার প্রথম বর্ষে আসলে প্রোগ্রামিং নিয়ে একটু সমস্যা হলো। তো এই সমস্যা আসলে হওয়ার কারণটা কি? আপনি কি ধরেন যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো করতে পারতেছিলেন না, আর প্রোগ্রামিং ব্যাপারটাই আসলে ধরতে খুব কষ্ট ছিল? আসলে কি হয়েছিল আসলে তখন? ওই জিনিসটা ক্যাচ করাটাই আর কি, মানে আরো যেটা দেখতাম যে মানুষজন অনেকেই ছিল যারা ধরো আগের থেকে কলেজ থেকে প্রোগ্রামিং করে আসতেছে, লাইক ওদেরকে দেখলে খুবই মানে ইনফিরিয়ার ফিল হইতো যে মা ওরা এত এত সহজে সবকিছু বুঝে যায়, আমি কেন বুঝি না কিছু, এরকম একটা ব্যাপার। বাট লাইক এটা পরে আর কি এখন এসে বুঝতে পারি এরকম ফিল করা আসলে কোনো মানে হয় না, কারণ লাইক যারা আগে করে আসছে তারাও একসময় এরকম নিশ্চয় ফিল করতো যখন তারা শুরু করছে। They just had like a, কি বলবো, আগে থেকে শুরু করছে যে দেখে তাদের কাছে জিনিসটা সোজা মনে হয়েছে, আমাকে জাস্ট সময়টা আর একটু বেশি দিতে হতো আর কি, আমাকে জাস্ট I had to just work more harder than them, like that's about it. আচ্ছা, এই সেগমেন্ট থেকে আসলে আমার ধারণা যে যারা জাস্ট নতুন কম্পিউটার প্রোগ্রামিং শুরু করছে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো, তাদের অনেক কিছু শেখার আছে আসলে। যে প্রথমে প্রোগ্রামিং শিখতে ঝামেলা হওয়া খুবই নর্মাল, এবং অনেক স্ট্রাগল হতে পারে, তুমি এক বছর কিছু নাও শিখে বসে থাকতে পারো, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ইউ আর ডুমড। এই পরিস্থিতি থেকে যে কোনো মুহূর্তেই কামব্যাক করা যায়। যেমন আপু কিন্তু প্রথমে বেশ ঝামেলায় ছিলেন, তাই না? কিন্তু এখন উনি কাজ করছেন ইএস কোর্সে, যেখানে ওনার সারাদিন প্রোগ্রামিং করা লাগে এবং শি লিভস উইথ ইট, তাই না? তো আসলে কুইট করা যাবে না, কম্পেয়ার করা উচিত না আসলে, আমার মনে হয় এভরিওয়ান ইজ ডিফারেন্ট, লাইক সবার থট প্রসেস, লার্নিং প্রসেস that's different, so অন্য কারোর সাথে নিজেকে কম্পেয়ার না করাটাই ভালো, it's not good for health. মেন্টাল হেলথ। আচ্ছা আপু, মেন্টাল হেলথের কথা যেহেতু আসলো, এখানে একটা কোশ্চেন মনে হয় চলে আসে অটোমেটিক, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই টার্মটা আমরা আশেপাশে অনেক শুনি, তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স জিনিসটা আসলে কি এবং এটা কেন দরকার? সবাই কেন এটা নিয়ে এত কথাবার্তা বলে? কাজের বাইরেও তো সবার একটা জীবন থাকা উচিত, মানে অনেকেই আছে কাজ করতে অনেক পছন্দ করে, দ্যাটস ডিফারেন্ট, বাট লাইক আমি যেমন আউটডোর অ্যাক্টিভিটিস পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, so like I want those things in my life, like that's the sole reason for like me working, like I want to earn money and use that to like go traveling or other things that makes me happy, so ওই জিনিসটা যদি না পায় তাহলে তো মানে নিজে হ্যাপি না থাকলে তো কাজ করার কোনো মানে হলো না। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমার কাছে ওইটাই যে আমি কাজ করব, কাজের সময় আমার আনন্দ তো থাকা লাগবে, বাট কাজের পরেও other things that I enjoy, I need to have time for those. আচ্ছা আপু, এখন আমরা আসলে একটা টেকনিক্যাল সাইডে চলে যাই। সেটা হচ্ছে যে এখন তো চারপাশে একটা হাইপার বাবল যেটা বলেন চলতেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ লার্নিং নিয়ে সবাই কথাবার্তা বলতেছে, অনেক অ্যামেজিং টেকনোলজি আসতেছে, এবং আমরা অনেক সময় দেখি যে এগুলোর কোড করা লাগে পাইথনে। তো অনেক জায়গায় আমি দেখি যে আন্ডারগ্রেডরা বা নতুন যারা আছে অনেকেই আসলে পুরানো, অনেকে অনেক সময় তর্কাতর্কি করে যে পাইথনই সবার সেরা, পাইথনই সবচেয়ে জোস ল্যাঙ্গুয়েজ, সি সি প্লাস এগুলো দিয়ে প্রোগ্রামিং করা মানে না, এগুলো অনেক ব্যাকডেটেড। তো আপনি এখন আসলে ওয়ার্ল্ডের একটা বড় গেমিং কোম্পানিতে সি সি প্লাস প্লাস এর মতো এরকম ব্যাকডেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কেন কাজ করেন? ওয়াই নট পাইথন? সি প্লাস প্লাস লাগে কারণ হচ্ছে মানে সি প্লাস প্লাস ইজ lot faster, like execution time তো অনেক faster than like other languages, so like that, like our game
গুলাও কিন্তু সি প্লাস প্লাস ইউজ করে, লাইক অ্যাটলিস্ট ইয়েতে যে ওদের যে গেম ইঞ্জিন সবই তো সি প্লাস প্লাসে, সো আমাকে কাজ করতে হয় সি প্লাস প্লাসে। বাট লাইক হাইপের কথা যেটা বললাম, আমার মনে হয় যখন কেউ অ্যাটলিস্ট ইফ ইউ আর লাইক এ কম্পিউটার সায়েন্স আন্ডারগ্রেড স্টুডেন্ট, শেখা শুরু করা উচিত আইদার সি প্লাস প্লাস আর জাভা, লাইক এরকম কোন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। কারণ লাইক অনেক কিছুই আমার মনে হয় লাইক পরে গিয়ে সোজা হয়ে যায় যদি আমি কঠিন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা শুরু করি। অনেক ল্যাঙ্গুয়েজ আমার কাছে যেটা মনে হয়েছে, আই ক্যান পিক এনি ল্যাঙ্গুয়েজ আপ নাও, লাইক it would be really easy for me since I know C++. এই প্রসঙ্গে আমি আসলে আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই, আমার প্রোগ্রামিং শেখার অভিজ্ঞতা। তো আমি শুরু করেছিলাম শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে সি দিয়ে, তারপর আমি শিখি জাভা, তারপর ওয়েব ডেভেলপমেন্টের জন্য HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি। তারপর ফোর্থ ইয়ারের দিকে আমি একটা কোম্পানিতে পার্ট টাইম গেম ডেভেলপার হিসেবে কাজ করা শুরু করি। তো ওখানে আমাকে প্রথমে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সেটাতে কোড করা লাগবে লুয়া নামে একটা ল্যাঙ্গুয়েজে। তো এই ল্যাঙ্গুয়েজের নাম আমি জীবনে শুনি নাই। তো আমি খুবই আতঙ্কে ছিলাম যে আমি কি আসলে পারবো, নতুন একটা ল্যাঙ্গুয়েজ এক সপ্তাহের মধ্যে শিখতে হবে। তো যাই হোক আমি শুরু করলাম এবং আমি সারপ্রাইজিংলি আবিষ্কার করলাম যে এই ল্যাঙ্গুয়েজটা পিক করতে আমার জাস্ট 10 মিনিট লাগলো। কারণ সি, জাভা এই ল্যাঙ্গুয়েজগুলোতে আসলে আমাদের বেসিক স্টার্টটাই হয় এত স্ট্রংলি যে আমরা মোটামুটি কি কি হতে পারে, কি কি টেকনোলজি লাগতে পারে, এগুলো সবকিছু আসলে শেখা হয়ে যায়। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজ পিক করা খুব ইজি হয়ে যায়। ইনফ্যাক্ট আমি যখন পরে পাইথনে সুইচ করি, সেম 5-10 মিনিটের মধ্যে আমি পাইথনে কোড করা শুরু করে দিচ্ছি। এইটাই আমিও যখন লাইক ইসে জয়েন করি, ভিজারটিতে জয়েন করি, ওখানে আমাকে লাইক অবজেক্টিভ সি শিখতে হয়েছে। লাইক আই ফেল্ট লাইক আই লার্নড ইট প্রিটি কুইকলি এন্ড ইজিলি। লাইক আচ্ছা, এই থিওরির কিন্তু একটা অল্টারনেট থিওরি আসলে আছে। যেমন আমরা ইদানিং দেখতেছি যে অনেক ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের, ইনক্লুডিং এমআইটির মতো বড় বড় স্কুল, যে ওরা প্রথম বর্ষে আসলে এখন আর সি আর সি প্লাস প্লাস বদলে পাইথন দিয়ে শুরু করে। তো এটার পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে পাইথনের যে লার্নিং কার্ভটা সি আর সি প্লাস প্লাসের তুলনায় এটা অনেক ফাস্ট, মানে শুরু করতে খুব একটা কষ্ট হয় না। যেমন সি যখন আমরা শুরু করি, ইনক্লুড stdio.h কেন লিখে একটা লাইন প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড, এটার জন্য 6 লাইন লেখা লাগে, রিটার্ন 0 লেখো। আর এটার বদলে পাইথনে জাস্ট প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিলে আসলে প্রিন্ট হয়ে গেল। তো ওই প্রোগ্রামিং এর মজাটা পাওয়ার জন্য পাইথন প্রেফার করে অনেকে, যে শুরুটা অনেক সোজা হয়। তো এটা নিয়ে আপনার আসলে কি মতামত? আমি মনে হয় এখনো ওল্ড ফ্যাশনডই আছি। আমার কেন জানি মনে হয় লাইক হইতে পারে ডিফারেন্ট সিচুয়েশন হইতে পারে, বাট তুমি যদি পাইথন দিয়ে শুরু করো, যদি ওই পাইথন তো খুবই লাইক ইজ অফ ইউজ, লাইক এটা তো সবচেয়ে বড়, মানে খুবই ইউজ করা খুবই সোজা। ওইটাতে যদি ইউজ টু হয়ে যায় তাহলে কেউ কিন্তু ওই কনভার্ট করতে খুবই কষ্ট হওয়ার কথা সি প্লাস প্লাস বা জাভা, লাইক অন্যান্য অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে, আমার তাই মনে হয়। বাট লাইক ইফ ইটস দি আদার ওয়ে অ্যারাউন্ড, লাইক ইট শুড বি ইজিয়ার, লাইক কঠিন থেকে সোজা জিনিসে যাওয়া, সোজা থেকে কঠিনে যাওয়া। আই ডোন্ট নো, আই জাস্ট ফিল লাইক ইট। লাইক অ্যাজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট আমার মনে হয় ওই জানাটা জরুরি, লাইক হাউ লাইক a low level বলবো না সি প্লাস প্লাস, বাট লাইক সি প্লাস প্লাস কিভাবে কাজ করে এটা জানাটা জরুরি মনে হয়। লাইক মেমোরি ম্যানেজমেন্ট এন্ড স্টাফ লাইক দ্যাট, লাইক when you learn those things, like you can apply those later. আচ্ছা, দর্শকদের জন্য প্রশ্ন, এই যে আলোচনাটা, এটা থেকে আসলে আমাদের টেকঅ্যাওয়েটা কি, আমরা কি শিখলাম? এক পাশে আপু বলতেছেন যে সি আর সি প্লাস প্লাস এর মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করলে প্রথমটা একটু কঠিন, পরে হয়তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে সুইচ করা সহজ হয়ে যায়। আমি একটু অল্প স্বল্প সাপোর্ট দিলাম। আবার অল্টারনেট একটা থিওরি আছে যে শুরুটা যদি কঠিন মনে হয় তাহলে জাস্ট বিগিন উইথ পাইথন দিয়ে শুরু করার পরে আস্তে আস্তে অন্যান্য দিকে নলেজ গেইন করা যেতে পারে আর কি। তো এটা তো আসলে আমরা কোনো কনক্লুশনে যেতে চাই না, কারণ এটা অনেক জায়গাতে আসলে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক যে কোনটা ভালো। তো আমি আসলে যেটা মনে করি, যার জন্য যেটা ভালো কাজ করে সেদিকে যাওয়া উচিত। সি আর সি প্লাস প্লাস যদি একদমই অসম্ভব মনে হয়, জাস্ট স্টার্ট উইথ পাইথন, এবং পরে শিখতে হবে। এটা এমন না যে পাইথন দিয়ে শুরু করলে আমি হয়তো বা ওই সবকিছু কঠিন ব্যাপার স্যাপার খুব তাড়াতাড়ি শিখে যাব, ওইগুলোর জন্য পরে আসলে একটু কষ্ট করতে হবে। এটাই আর কি, কোনো এখান থেকে টেকঅ্যাওয়ে নেই, যার জন্য যেটা কাজ করে। আচ্ছা আপু, আপনার আন্ডারগ্রেড তো আসলে এখন সেই সুদূর অতীত, অনেক লম্বা ইতিহাস। তা আপনি তারপর অনেক দিন চলে গেছে, আপনি
কর্মজীবনে প্রবেশ করলেন, দেশের বাইরে চলে আসছেন, এখানে পড়াশোনা করছেন, তারপরে এখন অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, বাট ইনার ইনসাইড আপনার মধ্যে কি কোনো রিগ্রেট কাজ করে যে আন্ডারগ্রেডে যদি আমি সার্টেন ইনফরমেশনটা জানতাম বা ওই কাজটা যদি করতাম তাহলে হয়তো আমার ক্যারিয়ারটা আরেকটু ভালো হইতে পারতো? আমার যেটা মনে হয়েছে যে আন্ডারগ্রেডে আমি অনেক ফাঁকিবাজি করছি, লাইক ডেটাবেস আর অ্যালগোরিদম এই কোর্সগুলোতে অনেক ফাঁকিবাজি করছি। আমার ওগুলোতে আরো সময় দেওয়া উচিত ছিল মনে হচ্ছে। তারপরে আমি যেমন ভয় পেতাম লাইক কোডিং কম্পিটিশনে করার জন্য, যে আমার মনে হতো আমি কিছু পারবো না। সো আমার মনে হচ্ছে ওটা করলেও হয়তো ভালো হতো নিজের জন্য, লাইক অনেক কিছু শেখা যেত। সো ওই ভয়টা থেকে আর কি কখনো ওই অ্যাটেম্পটাই নেই নাই, অ্যাটলিস্ট অ্যাটেম্পটা নেওয়া উচিত ছিল, এটা মনে হয়েছে। তারপরে আরেকটা জিনিস আমি যেটা মনে হয় যে বাংলাদেশে, আমি জানি না এখন চেঞ্জ হয়েছে নাকি, ইন্টার্নশিপের কোনো অপরচুনিটি লাইক ইউনিভার্সিটি থেকে দেওয়া উচিত। লাইক মানে শুধু থিওরি শিখে তো আর সফটওয়্যার ডেভেলপার হওয়া যায় না। লাইক it helps a lot like when you go into industry and see how things actually work. খালি লাইক ওই অনেকটা আমরা শুধু জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হ্যান ত্যান কিভাবে কি কাজ করে, বাট লাইক ওটা তো পুরো থিওরিটিক্যাল নলেজ। লাইক প্রজেক্ট করে হয়তো অনেক কিছু জানা যায়, বাট লাইক ওটা তো অনেক স্বল্প পরিসরে হয়। কখনো যদি কোনো কোম্পানিতে কাজ করতে যায় তখন একটু বড় পরিসরে দেখা যায় লাইক হাউ লাইক দি হোল প্রসেস ওয়ার্কস। সো আই থিঙ্ক দ্যাট উড বি সামথিং হেল্পফুল, লাইক যদি আন্ডারগ্রেড থাকতো আর কি। আচ্ছা, ইন্টার্নশিপের কথা যেহেতু আসলো, সেখানে আপনাকে আসলে একটা প্রশ্ন করতেই হয় যে আমরা অনেক সময় দেখি যে বড় কোম্পানিগুলো বাইরের অনেক দেশ থেকে হচ্ছে ইন্টার্ন হায়ার করে। আমরা এখন এই করোনার সময় যেটা দেখতেছি যে বড় সফটওয়্যার কোম্পানিগুলো, গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো কোম্পানিগুলো ওয়ার্ল্ড ওয়াইড তারা ইন্টার্ন হায়ার করছে এবং ইন্টার্নরা বিশ্বের বিভিন্ন জায়গায় বসে কোম্পানিগুলোর জন্য কাজ করতেছে অ্যাজ এন ইন্টার্ন। সো এটা ধরেন যে 3 বা 4 মাসের জন্য। স্পোর্টসে কি এটা সম্ভব? স্পোর্টসে জানি না সম্ভব নাকি, আমি মনে হয় অন্যান্য কোম্পানিতে মনে হয় যায়। তারপর আমি আরেকটা জিনিস জানি লাইক রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে অনেক ইউনিভার্সিটিতে আসা যায়, লাইক কেউ কারো যদি ওইদিকে ইন্টারেস্ট থাকে সেদিকেও করতে পারে। বাট স্পোর্টস আমি শিওর না যায় নাকি। দ্যাটস আ গুড থিং অ্যাকচুয়ালি, লাইক করোনা like it changed the whole like idea of like working remotely. Like অনেক কোম্পানি এখন এই জিনিসটা লাইক অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করতেছে। So I think that's a good thing. Like অনেক জায়গা থেকে মানে বিদেশ থেকেও অনেকে যে কোনো জায়গা থেকে যে কোনো কোম্পানিতে কাজ করার একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আসি একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে। বাংলাদেশে তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বুয়েট সবচেয়ে বেস্ট, সবাই স্বীকার করে এটা। তো সবাই তো আসলে বুয়েটে চান্স পায় না, অন্যরা অনেক পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কেউ প্রাইভেটে ভর্তি হয় বা অনেকে বাই চয়েস প্রাইভেটে ভর্তি হয়। তারপরে দেখি যে আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে যে দুই পক্ষ থেকে হালকা একটু মারামারি হয় যে পাবলিকের ওরা ক্লেম করে যে আমরা পাবলিকে পড়তেছি, গভর্নমেন্ট আমাদেরকে ফান্ড করতেছে কারণ আমরা অনেক মেধাবী, প্রাইভেটে যারা পড়ে তারা মেধাবী না। আর উল্টা পাশে প্রাইভেটের ওরা বলে যে আমরা প্রাইভেটে নিজের টাকা দিয়ে পড়তেছি, আমরা স্মার্ট, পাবলিকের যারা পড়ে তারা গরিব খ্যাত। তো এটা নিয়ে আপনার অপিনিয়ন কি? এই যে প্রাইভেট এবং পাবলিকের পড়া, এটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় ফিউচার লাইফ ইন ক্যারিয়ার? এটা যদি বাইরে আসতে চায়, I don't think they care about like which university it came from. Like they don't even know the difference between BUET and like a private university or whatever. So like আমি নিজেও দেখছি like অনেক প্রাইভেট ইউনিভার্সিটির like স্টুডেন্ট দেখছি, like আমি যখন মাস্টার্স করতেছিলাম সিনিয়র জুনিয়র সবাইকে দেখছি, they are like way smarter than me. So like I don't think it matters as long as you work hard like wherever you are. That's about it. আচ্ছা, আমাদের আলোচনার একটা পর্যায়ে একটা টার্ম আসছিল যে ক্যারিয়ার গ্রোথ। ক্যারিয়ার গ্রোথের মতো টার্মগুলো তো ধরেন যে যারা আজকে ফার্স্ট ইয়ারে ভর্তি হলো তাদের জন্য নতুন, ওরা অনেক সময় কনফিউজ থাকে যে ক্যারিয়ারে গ্রোথ এই জিনিসটা কি। তো আপনার কাছে আমার এটার প্রশ্ন যে ক্যারিয়ার গ্রোথটা কি এবং ক্যারিয়ার গ্রো করতেছি কিনা এটা আমরা আসলে কিভাবে বুঝবো, এবং ক্যারিয়ার আসলে গ্রো করতেই বা হয় কিভাবে? আমি যেটা আমার আন্ডারগ্রেডে করি না, করা উচিত ছিল মনে হয়, like I should have done like more side projects and things like that. Like আমার শুরুতে চাকরি পেতে বেশ কষ্ট হয়েছিল, কারণ আমার ওই আইডিয়াটাই ছিল না যে মানে ইন্টারভিউ প্রসেস নিয়ে বা লাইক কিভাবে কি জানবো বা এগুলা নিয়ে। সো নতুন প্রজেক্ট করা আন্ডারগ্রেডে থাকতে, তারপরে আরো নেটওয়ার্কিংও একটা ব্যাপার মনে হয়, লাইক
এখানে অ্যাটলিস্ট অনেক ম্যাটার করে, লাইক কেউ কাউকে রেফার করলে বাংলাদেশে করে নাকি জানি না। সো লাইক সিনিয়রদের সাথে যোগাযোগ রাখা, এটাও একটা লাইক প্রথম ধাপটাই তো আন্ডারগ্রেডের পরে কোথাও এক জায়গায় জব পাওয়া। লাইক আফটার দ্যাট স্টেপ আমার যেটা মনে হয় যে আমি যেটা করি আর কি, লাইক আই আফটার লাইক 6 months or 1 year আমি দেখি যে আমি আসলে কিছু নতুন কিছু শিখতেছি নাকি, আর লাইক if it's like a stealth technology, like that's kind of thing. কারণ খুবই দ্রুত তো চেঞ্জ হচ্ছে টেকনোলজি এখন, এক নতুন ফিল্ড গুলা জানাটা জরুরি আমি যদি ভবিষ্যতে এই লাইনে থাকতে চাই আর কি। কোন দিকে যাইতে চাই সেটাও একটা ম্যাটার করে। যেমন আমি যখন এই পয়েন্টটা আমার 6-7 বছর হয়ে গেছে, সো আমি কি কোডিং লাইনে ডেভেলপার লাইনে থাকতে চাই নাকি ম্যানেজারিয়াল দিকে যাইতে চাই, সেটাও একটা ক্যারিয়ার গ্রোথ লাইক এটা একটা ডিফার করে যায়। তারপরে আমি শুনছি আর কি আন্ডারগ্রেড থেকে অনেকে কিন্তু বিজনেস সাইডে মাস্টার্স করে, মানে একবারে শুরুতেই ওই দিকে যাওয়ার জন্য। বড় বড় কোম্পানিগুলোতে তো যে প্রোডাক্ট ওনার, প্রজেক্ট ম্যানেজার, এই দিকগুলো আছে। টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকলে এই দিকগুলোতে আসা সুবিধা। কারো যদি কোডিং করতে ভালো না লাগে তারা কিন্তু এই সাইডটাও দেখতে পারে যে ম্যানেজারের সাইডেই আসা যায় নাকি। সো দ্যাট কুড বি লাইক ডিফারেন্ট ক্যারিয়ার গ্রোথ। সবাইকে যে কোডিং করতে হবে দ্যাটস নট। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন যে যাদের পড়াশোনা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আন্ডারগ্রেড এবং কোনো কারণে তাদের প্রোগ্রামিং ভালো লাগে না, পারতেছে না, এবং মানে ইটস নট পসিবল এনিমোর, তাদের জন্য ম্যানেজারাল পোস্টও একটা অপশন হতে পারে টেক ইন্ডাস্ট্রিগুলোতে। এবং সেটা প্রিপারেশন নেওয়ার জন্য অনেকে আন্ডারগ্রেডের পরে ডিরেক্ট এমবিএ করা হয়তো একটা বিজনেসের লাইনে পড়াশোনা করতে পারে, অথবা ডিরেক্ট ম্যানেজারাল পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারে, সেটা একটা অপশন। আচ্ছা আপু, এখন আমরা আরেকটা টপিকে চলে যাই, যেটা আমার ধারণা যে সারা বিশ্বেরই প্রবলেম, সেটা হচ্ছে উইমেন ইন টেক। আমরা মোটামুটি সবাই জানে যে কম্পিউটার প্রোগ্রামিং যখন আবিষ্কার হয়, কম্পিউটার যখন আবিষ্কার হয়, তখন পৃথিবীর শুরুর দিকে প্রোগ্রামাররা বেশিরভাগই নারী ছিলেন। কিন্তু এখন সারপ্রাইজিংলি সারা বিশ্বে আসলে এই টেকনিক্যাল ফিল্ডে নারীদের উপস্থিতি অনেক অনেক কম। এটার কারণ কি মনে হয় আপনার কাছে? মনে হয় লাইক এটা আসলে আরো ছোটবেলা থেকেই লাইক মাথার মধ্যে কিছু একটা ঢুকায় দেওয়া হয় যে মেয়েদের লাইক স্পেসিফিক জব থাকবে, ডাক্তার হইতে হবে বা টিচার হইতে হবে। ওই দিকটা থেকে আসলে মাথার মধ্যে ওই ভয়টা কাজ করে যে মনে হয় যে আমি মনে হয় পারবো না। সো এটা একটা কারণ হতে পারে আর কি আমার মনে হয়। সো এখানে যেমন লাইক গ্রাসরুট লেভেলে অনেকে কাজ করে, যেমন আমি ইউবিসিতে থাকতে একটা অর্গানাইজেশন ছিল গার্লস স্মার্ট প্রজেক্ট, মানে ওরা ওই ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ করতো to make them interested in like programming and stuff like. So বাংলাদেশে তো ওই জিনিসটা আমি জানি না আছে নাকি, কিছু এরকম কিছু একটা হলে হয়তো ভালো হয়। বাট আমার এটাই মনে হয় মানে ছোটবেলা থেকে মাথার মধ্যে ওই ভয়টা ঢুকে যাওয়া যে আমি পারবো না। আচ্ছা, তাহলে আজকে যারা ছোট ছোট পিচ্ছে পিচ্ছে মেয়ে আছে তারা হয়তো পরে স্বপ্ন দেখে যে ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটার প্রোগ্রামার হবে, তাদের জন্য আপনি কি বাণী দিবেন? বড় বড় বাণী। Go for whatever you want to do. Like আমার মনে হয় না gender is it's not a barrier to like do anything, like so anyone can do anything. আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি অ্যাজ এ ফিমেল, জাস্ট বিকজ আপনি ফিমেল, এই কারণে কি আপনি আপনার ক্যারিয়ারে কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কখনো? যে কোনো একটা প্রবলেমে আছেন, আপনার মনে হচ্ছে যে আমি যদি আজকে ফিমেল না হয়ে মেল হইতাম তাহলে এই প্রবলেমটা হতো না? সো ক্যারিয়ার গ্রোথে মানে মেয়েদের যে একটা জিনিস লাইক যেটাতে সমস্যা হয় যে when they become a parent, so like at that moment like মানে টেকনোলজি ফিল্ড এত দ্রুত চেঞ্জ হয়, লাইক ওই ব্রেকটাই অনেকের ক্যারিয়ারে একটা ব্রেক তৈরি করে। তারপর অনেক সময় লাইক স্পাউসদের থেকে হেল্প না পাইলে অনেককে দেখা যায় যে চাকরি ছেড়ে দিতে হচ্ছে, তাদের বাচ্চারা যতদিন না বড় হচ্ছে, যখন ওই 3-4 বছর গ্যাপটা পড়ে যায়, ইটস হার্ড টু কাম ব্যাক। সো এই জন্য আসলে অনেক সময় দেখ মেয়েদের উপরের পজিশনে সংখ্যা অনেক কম থাকে। আচ্ছা, আমি আবারও আমাদের
বর্তমান প্রজন্মের দিকে ফিরে যাই, যে এখন যারা ছোট আছে মেয়ে, তারা যদি পরে টেকনিক্যাল ফিল্ডে কাজ করতে চায়, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চায়, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতে চায়, তাহলে তাদের পথটা যাতে একটু মসৃণ হয় আর একটু সহজ হয়, এর জন্য আমাদের আসলে কি করার আছে, দেশে বা বিদেশে যে কোনো জায়গায় হোক না কেন, যে ওরা যাতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ওদের পথ চলাটা আরো সহজ হয়। কোন একটা যদি থাকে লাইক মেন্টরিং এর অপরচুনিটি থাকে, টু লাইক give her some idea on like how to code, like a just basic idea so that she get interested, like এটা একটা হতে পারে। তারপরে ওয়ার্কশপের আয়োজন করা, এই দুইটা মনে হয় অপরচুনিটি হতে পারে বাচ্চাদেরকে মোর ইন্টারেস্টেড করার জন্য। আচ্ছা, এরকম মেন্টরশিপ তো আসলে ধরেন যে একটু বড় ক্যানভাসের চিন্তা ভাবনা। তো আমরা যদি একদম ছোট পরিসরে চিন্তা করি, আমরা যারা ছেলে আছি তারা আপনাদের সাথে কানেক্টেড হই ইউজুয়ালি ভাই হিসাবে, বন্ধু হিসাবে, শিক্ষক হিসাবে, সহপাঠী হিসাবে, সিনিয়র জুনিয়র হিসাবে। তো আমরা হয়তো বা জেনে না জেনে বা বুঝে না বুঝে আপনাদের জন্য মেয়েদের, ইন জেনারেল মেয়েদের জন্য অনেক রকমের ট্রাবল ক্রিয়েট করি। তো এরকম আমাদের আসলে কি কি কারেকশন করার ওয়ে আছে, যে এই জিনিসগুলো যদি আমরা ঠিক করে ফেলি নিজেদের, তাহলে আমাদের সাথে যে সহপাঠীরা আছে বা সিনিয়র জুনিয়র যারা আছে মেয়ে, তাদের সুবিধা হবে আসলে। অনেক সময় দেখছি লাইক ইউনিভার্সিটিতে যেটা হতো, যে ধরো লাইক একটা কাপল, মেয়েটা কিছু করলে সবসময় এটা অ্যাজিউম করে নেওয়া হতো যে ইটস ডান বাই দি বয়, লাইক so that's such a shitty thing to think about, like ওই পারসেপশনটা চেঞ্জ করা, আমাদের ছেলেদের মধ্যে ওই পারসেপশনটা আছে যে মেয়েরা কিছু পারে না, সো ওই পারসেপশনটা চেঞ্জ করা উচিত। আর কি আসলে ওই রেসপেক্টটাও করা উচিত, যে মেয়ে হিসাবে না দেখে মানুষ হিসাবে দেখা আর কি। এটা হচ্ছে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে বাংলাদেশে অনেক প্যারেন্ট আমরা অনেক সময় দেখি, বাবা মা যারা চিন্তা করে যে আমার সন্তান তো মেয়ে, তার দ্বারা ইঞ্জিনিয়ারিং সম্ভব না। আপনি একটু আগে যেটা বললেন যে অনেকে আগেই ছোটবেলা থেকে ঠিক করে দেয় যে ওইটা পারবে না। তো অনেক বাবা মাই চিন্তা করে যে সেফটি হোক আর অন্যান্য যে কোনো কারণে হোক, তারা ধরেই নেয় এবং নিজেদের মেয়ের মাথায় গেঁথে দেয় যে তুমি মেয়ে, তোমাদেরকে দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না, তুমি হয় ডাক্তারি পড়বা, নাইলে আর্টসে কোনো একটা সাবজেক্টে পড়বা, তারপর তোমাকে আমরা বিয়ে দিয়ে দিব। তো এই বাবা মাকে আপনার কি কিছু আসলে বলার আছে, যে তারা তাদের সন্তানের জন্য ইঞ্জিনিয়ারিং রাস্তাটাকে যেমন কঠিন মনে করতেছে বা ইম্পসিবল মনে করতেছে, এটা কি আসলে ইম্পসিবল বা কঠিন? বাংলাদেশের প্যারেন্টিং স্টাইলটা আসলে একটু ডিফারেন্ট, সবাই সবার উপরে সবকিছু জোর করে দিতে চায়, ওটা করা উচিত না আসলে। এটা তো মানে বাচ্চাটার জন্য ভালো না আর কি, সে বড় হয় একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স নিয়ে, যে আই এম নট গুড এনাফ ফর সামথিং, লাইক এটা তো করা আসলে ঠিক না। তো নিজের বাচ্চাই তো, তার মধ্যে যে ইনফেরিয়রিটি কমপ্লেক্সটা ঢুকায় দিচ্ছে বাবা মারা, এটা তো ঠিক হচ্ছে না আসলে। কিন্তু অনেক বাবা মা তো হয়তো বা জাস্ট সিকিউরিটি কনসার্ন থেকে আসলে এই কাজগুলি করে, যে হয়তো বা এই ওয়েতে আমার মেয়ের যদি ক্যারিয়ার হয়, জীবনটা তার জন্য কঠিন হয়ে যাবে, ইনসিকিউর হয়ে যাবে। এই সিকিউরিটি কনসার্নটা আমি ঠিক বুঝি না আসলে। মানে মেয়েদের সংখ্যা যদি না বাড়ে, কনসার্ন তো থেকেই যাবে, তাই না? যদি মেয়েদের সংখ্যা বাড়ে, তাহলে লাইক দে ক্যান ডু থিংস ফর ইচ আদার। সো ওই মানে শুরুটা না হলে তো আসলে কিভাবে কি বলবো আর, মানে যেমন ধরো আমি আজকে একটা পড়তেছিলাম যে কিছু কিছু অ্যাডে লেখা থাকে যে মেল শুধু ইন্টারভিউ নিবে মেলদের, মানে ছেলেদের জন্যই শুধু, মেয়েদেরকে নিবে না আর কি বাংলাদেশের কিছু কোম্পানিতে। মানে এগুলা আসলে চেঞ্জ হওয়া দরকার, মানে কোম্পানিগুলা থেকে তো এই জিনিস সিকিউরিটিটা প্রোভাইড করা জরুরি, যদি তারা বোথ মেল অ্যান্ড ফিমেলদেরকে নিতে চায় আর কি। সো আমি আসলে বাবা মার কনসার্নটা আসলে ভ্যালিড হইতেও পারে বাংলাদেশের রেসপেক্টে, বাট that shouldn't stop them to like pursue their children's dream আর কি। এটাই আর কি আমি বলবো, চেষ্টা করে দেখা উচিত আর কি, মানে
বাচ্চারা যেটা করতে চায় সেটাই করতে দেয়া। পরে গিয়ে যদি তারা কোনো ডিফিকাল্টি ফেস করে সেটা থেকে ওভারকাম করাটাও তো একটা লাইক পার্ট অফ লাইফ। আপু আপনার কাছে এটা আমার শেষের পরের প্রশ্ন। বাংলাদেশে একটা মিথ কি বলা যায় আমি ঠিক শিওর না, একটা বাক্য আছে যেটা আমি আমার সিনিয়রদের থেকে শুনছি, আমি নিজে বিশ্বাস করছি, তারপর আমার জুনিয়রদেরকে বলে তাদের সর্বনাশ করে দিছি। সেটা হচ্ছে যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার। আপনি নিজে যখন বইটা পড়ছেন আপনার সিজিপিএ অসাধারণ ছিল, আপনি ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী। তো এই যে সিজিপিএ ডাজন্ট ম্যাটার, সিজিপিএ আসলে কতখানি দরকার জীবনে, এবং সিজিপিএ ভালো হলে তো ভালো নো, সিজিপিএ যাদের কোনো কারণে অনেক কারণে আসলে খারাপ হয়ে যেতে পারে, সিজিপিএ যদি কারো খারাপ থাকে তার জন্য কি দুনিয়া শেষ নাকি? মানে সিজিপিএ ম্যাটার করে যদি অনেকে লাইক বিদেশে একাডেমিয়াতে আসতে চায় আর কি, ভালো ইউনিভার্সিটি গুলোতে মনে হয় সিজিপিএটা দেখে, বাট ওটা যদি না থাকে ইন্ডাস্ট্রিতে আসার জন্য তো সিজিপিএ আমার মনে হয় না ম্যাটার করে। কারণ তুমি যদি ভালো কোডিং করো, তোমার যদি ভালো প্রজেক্ট থাকে, সো সিজিপিএ তো ম্যাটার করে না। এখন তো অনেকেই আন্ডারগ্র্যাড থেকেই বড় বড় কোম্পানিতে ঢুকতেছে, সো আমার মনে হয় না সিজিপিএ ম্যাটার করে ইন দ্যাট কেস, লাইক আনলেস ইউ রিয়েলি ওয়ান্ট টু গো ইনটু লাইক এ গুড ইউনিভার্সিটি, সো ফর লাইক মাস্টার্স অর পিএইচডি। দরজা তো বন্ধ হচ্ছে না, আমার মনে হয় যে আরো অনেক দরজা খোলা আছে ওই দিকে যদি না যাওয়া যায় আর কি। আচ্ছা আপু, আমরা এখন গুরু গম্ভীর পড়াশোনা রিলেটেড আলাপ বাদ দিয়ে একটু জীবনে ফেরত আসি। তো এখন আমরা একটা দ্রুত আগুন সেশন করব, যে আমি একটা প্রশ্ন করবো আপনাকে, আপনি খুব তাড়াতাড়ি উত্তর দেবেন। সবাই এটাকে র্যাপিড ফায়ার বলে, আমি একটু ডিফারেন্ট করার জন্য বলতেছি দ্রুত আগুন। তো আপনার কাছে প্রথম প্রশ্ন আমার, যে আপনি প্রথম কম্পিউটার ধরেন কবে? ভুলে গেছি তো, মনে হয় তখন কোন ক্লাসে ছিলাম, প্রথম কম্পিউটার হচ্ছে আমার এক পরিচিত ছিলেন, তাদের একটা কম্পিউটারের দোকান ছিল, তাদের পুরান একটা কম্পিউটার বাসায় এনে দিচ্ছে, মানে উইন্ডোজ 98 বা কিছু একটা চলতো। মনে হয় ক্লাস কলেজে ছিলাম মনে হয়, আমার ঠিক মনেও নাই আসলে, কলেজে ছিলাম মনে হয়। আচ্ছা, অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার আপনাকে দুইটা প্রশ্নের কোনটা করা হলে আপনি বেশি অপমানিত হবেন? একটা হচ্ছে যে আমার পেন ড্রাইভে কি গান ঢুকিয়ে দিবা, আর দ্বিতীয়টা হচ্ছে আমার ফেসবুকটা একটু হ্যাক করে দেবে। প্রথমটাই মনে হয়। আপনার খেলা প্রথম কম্পিউটার গেম কোনটা? মনে হয় সলিটেয়ার, লাইক ওই যে উইন্ডোজ 98 ছিল, ওটা তো মনে হয় সলিটেয়ার ছিল। আর মাইনসুইপার খেলতে আমার খুব ভালো লাগতো, মাইনসুইপার খেলতাম মনে। আপনার সবচেয়ে প্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা? জাভা ছিল আগে, এখন সি প্লাস প্লাস বেশ ভালোই লাগতেছে। ছাত্রী জীবনে করা আপনার সবচেয়ে প্রিয় প্রজেক্ট কোনটা? মাইনসুইপার গেম বানাইছিলাম ওইটাই। আর প্রফেশনাল লাইফে? এখন পর্যন্ত আমার মনে হয় আমি পাইনি এখনো সেটা। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কি ভালো নাকি খারাপ? কম কম ইউজ করা ভালো, বেশি ইউজ না করলে ভালো। আপনি কি গান শুনতে বেশি পছন্দ করেন নাকি মুভি দেখতে? দুইটাই করি। আপনার সবচেয়ে পছন্দের মিউজিশিয়ান কে? বাংলাদেশের নাকি বাইরের? দেশে বিদেশে দুই জায়গাতেই আর কি। বাংলাদেশের অর্ণব, শাহানা বাজপেয়ী, এদিকে কোল্ডপ্লে, ইমাজিন ড্রাগনস। আপনি ইমাজিন ড্রাগনস আর কোল্ডপ্লে এদের কারো লাইভ কনসার্টে গেছেন নাকি কখনো, বা যাওয়ার ইচ্ছা আছে পরে? হ্যাঁ আছে, ইমাজিন ড্রাগনস আসছিল এখানে ভ্যানকুভার, একবার যাইতে চাইছিলাম বাট যাওয়া হয়নি। আপনার সবচেয়ে প্রিয় সিনেমা কোনটা? প্রিয় সিনেমা, that's a hard question to answer. I don't know actually, like প্রিয়, like করে একটাই প্রিয় সিনেমা বলতাম, লাইফ ইজ বিউটিফুল আমার অনেক ভালো লাগছিল, এটা আমার সবসময় মনে থাকবে মুভিটা। তারপর আমি এই যে এখন দেখা শুরু করছি, সব জিবলি স্টুডিওর মুভি আসছে নেটফ্লিক্সে, খুব ভালো লাগে দেখতে। আচ্ছা, ধরেন আপনাকে আমরা টাইম মেশিনে করে আপনার বুয়েটে ফার্স্ট ইয়ারে নিয়ে গেলাম, ওই সময় করা কোন ভুলটা আপনি ঠিক করবেন, কোনটা করা আপনার উচিত হয় না বলে মনে হয়? ও, কোন ভুলটা ঠিক করবো? আমি একবার ক্লাসের মধ্যে দাঁড়ায় এক স্যারকে বলছিলাম আপনার পড়া কেউ বুঝে না, এটা করব না। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনি ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি ঢাকায়, আপনি সবচেয়ে প্রথম কোন কাজটা করবেন? আব্বু আমার কাছে দৌড়ে যাব। আচ্ছা, এর বাইরে যদি খাওয়া দাওয়ার কথা ধরা হয়, আপনি কোন জিনিসটা খাওয়ার জন্য দৌড় দেবেন আসলে? দেব ফুচকা। অলরাইট, আমাদের এই এপিসোড আজকে এখানেই শেষ। তো নরিন আর জয়িতা আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।
আপনার সাথে এই কনভারসেশনটা খুব ইন্টারেস্টিং ছিল এবং আমার ধারণা যে যারা আজকে ছাত্র ছাত্রী আছে তারা বা ভবিষ্যতে যারা পড়াশোনা করবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ অথবা জেনারেল ইঞ্জিনিয়ারিং যে কোনো সাবজেক্টে তাদের অনেক কিছু আসলে জানার এবং শেখার আছে আর কি। তো আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, দ্যাট ওয়াজ ফান। প্রিয় দর্শক, এই পর্বের এখানেই সমাপ্তি। আপনারা লক্ষ্য রাখুন এর পরের পর্বগুলোতে। অনেক ধন্যবাদ।